হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে চলে যাই। গল্পের নাম স্পর্শ, পর্ব সংখ্যা 14। রাইটার নাহিদা ইসলাম। অতসী পা ছাড়িয়ে পড়ল। যে অন্যের কথা শুনে আমাকে মারতে পর্যন্ত দুবার ভাবিনি, তাকে আমি কখনো ক্ষমা করব না। অতসী, আমি ভুল করেছি, আমার ভুল স্বীকার করছি। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ অতসী, আমাকে বোঝার চেষ্টা করো। রানী করে রাখবো আমি তোমাকে। কথাটা শুনে আমি অট্ট হাসি দিলাম। এটা দেখে ইফাজ আমার দিকে তাকিয়েছে। ইফাজের চোখ পড়তে দেখলাম চোখ দুটো পানিতে ছলছল করছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? হাসি কেন পাবে না বলো? আমি যখন আপনাদের বাসায় ছিলাম আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছেন। আপনাদের বাড়ির কাজের লোকের সাথেও এর থেকে ভালো ব্যবহার করেছে। কারণে অকারণে মেরেছেন। রুয়ানের সাথে কথা বলার কারণে আমার গায়ে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। কি খারাপ ব্যবহার করেননি বলেন তো? একটু অসুস্থ থাকলেও হাজারটা কথা শুনতে হতো। এখন আপনি বলছেন আমাকে রানীর মতো করে রাখবেন। আপনি বলুন, কথাটা শুনতে কি হাস্যকর নয়? অথচ সব ভুলেছিল। প্রতিদিন আমার ব্রেন ওয়াশ করা হতো তোমার নামে খারাপ কথা বলে। অবশ্যই আপনি এখনো বাচ্চা না, বাচ্চার বাবা হতে চলেছেন, তাও কেন মানুষের কথায় চলেছেন? অথচ ভুল তো মানুষেরই হয় বলো। কি বলবো, বিয়ের দিন থেকে এমন অত্যাচার সহ্য করে এসেছি। সবার কাছ থেকে শুনতে হয়েছে আপনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি। অথচ আমার কথাটা শোনো প্লিজ। আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তুমি প্রিয়ন্তীর ব্যাপারে সব জানতে, আমাকে অনেক ভালো বুঝতে তুমি। তখন আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে তুমি আমাকে খুব ভালো বুঝবে আর প্রিয়ন্তীরও কষ্ট পাবে, কিন্তু সব শেষ করে দিল ওই মহিলা। জি, আপনার সব কথা আমি শুনেছি। আপনি এখন আসতে পারেন আমার চোখের সামনে থেকে। অথচ দেখো, আমার এখন তুমি আর দাদিমা ছাড়া কেউ নেই। আগে জানতাম না আমি অনাথ ছিলাম, কিন্তু আজ থেকে তো আমি অনাথ, আমার কেউ নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এসব আমার আর সহ্য হচ্ছে না। অথচ আমাকে তোমার পায়ের নিচে হলেও একটু ঠাঁই দিও প্লিজ। আদিক্ষেতা কম দেখালে হয় না। অথচ তুমি এত পাষাণ, আমার চোখের পানি তোমার আদিক্ষেতা মনে হচ্ছে? পাষাণ ছিলাম না, পাষাণ আপনারা বানিয়েছেন। ক্ষমা চেয়েছে অতসী, এর থেকে বেশি আর আমি কি করতে পারি সেটা আপনি জানেন। তুমি কি চাও আমি মরে যাই এভাবে কষ্ট পেতে পেতে? আপনি এই রুম থেকে বের হবেন না, আমি বের হব। তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কথাটা বলা শেষ হওয়ার আগেই আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। এসেই মা বাবার রুমে চলে গেলাম। দাদিমাকে বেডে শুয়ে রেখেছে। আমি গিয়ে দাদিমার হাতটা ধরে পাশে বসলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে উনি কেঁদে উঠল। দাদিমা, আপনি কাঁদছেন কেন? আমার নাতিটা খুব কষ্ট পেয়েছে তাই না রে? আপনি চিন্তা করবেন না, উনি ঠিক আছে। তুই ফাজকে ভুল বুঝিস না। ভুল বুঝবো কেন? তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুই বিশ্বাস কর এসব ও নিজে থেকে করেনি।
তানিয়া ইফাজকে দিয়ে সব করিয়েছে। আমার হাতটা ছাড়িয়ে বললাম, দাদিমা, ইফাজ এখনও ছোট নয়, ওর বোঝার সম্পূর্ণ ক্ষমতা আছে কোনটা ঠিক কোনটা ভুল। তানিয়াকে অনেক বিশ্বাস করতো, এই জন্যই কোনটা ঠিক কোনটা ভুল তা একবারও ভাবেনি। আচ্ছা, এগুলো বাদ দেন, কি খাবেন বলুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। আমার ক্ষুধা নেই রে বোন, আমার ইফাজটা যে কষ্ট পাচ্ছে। নাতির জন্য এত চিন্তা করতে হবে না। তুই যদি ইফাজের সাথে থাকতি তাহলে আমার এত চিন্তা হতো না, কিন্তু আমার নাতিটা এখন একা। আমি দাদিমাকে রেস্ট নিতে বলে কিচেনের দিকে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম, দাদা দাদিমা বুঝে এমনই হয়, নিজের চিন্তা না করে নাতি নাতনির চিন্তা করে। আমার দাদা বা দাদিমা কারো আদরই পায়নি, আমার জন্মের আগেই ওনারা মারা গিয়েছে। যদি থাকতো তাহলে হয়তো ওনার মতোই করেই আমাদের কথা ভাবতো। আমিও তো মা হব, আমার বাচ্চাও বড় হবে, পড়াশোনা করবে, বিয়ে করবে, তারপর তো আমিও দাদিমা হব। এসব ভেবে আনমনে অতসী হাসতে থাকে। আপু, তুই এভাবে হাসছিস কেন? নীলুকে দেখে অতসী হাসি বন্ধ করে দিল। এমা, হাসি বন্ধ করে দিলে কেন? তুই হাসলে অনেক ভালো লাগে রে আপু। হ্যাঁ, হয়েছে আমার মিথ্যা প্রশংসা, এখন চল, আমাকে হেল্প করবি। আগে বল, কী নিয়ে হাসছিলি? বলা যাবে কিন্তু বলবো না। বল না আপু, প্লিজ। আচ্ছা চল কিচেনে, বলতেছি। নীলু হাতে হাতে কাজ করে দিচ্ছে আর জিজ্ঞেস করছে, কোনো হাসছিলাম তখন? আবার নীলুকে দেখে হাসি বন্ধ করে দিলাম কেন? যে পরিস্থিতিতে পড়লাম, হাসলেও বলতে হবে। আপু, ভাবতেছিলাম যে আমিও তো মা হব, আমার সন্তানও পড়াশোনা করে বড় হবে, তারপর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো, বাচ্চা হবে, তখনও আমিও দাদিমা হব। নীলু আমার কথা শুনে হাসছে। আমি মুখটা মলিন করে জিজ্ঞেস করলাম, হাসছিস কেন? তোর চিন্তা ভাবনা শুনে ভুল কি ভাবলাম? এখনো তোর বেবিটা হয়নি, তার আগেই এত চিন্তা, মানুষ শুনলে কি বলবে বলতো? মানুষের কথা বাদ দে তো, স্বপ্ন দেখতে তো মানা নেই। আচ্ছা, তোদের বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে? এই পাশে এত মানসিক চাপের মধ্যে আছে, তার মধ্যে তোরা হেসে বাড়িটা পুরো মাথায় করে রেখেছিস। এত হাসি তামাশার কি হলো হে? আমি আমার পেঁয়াজ করছিলাম। কথার স্টাইল শুনে বুঝে গেছি এটা মা, তাই উত্তর দিলাম। আল্লাহ সব দেখে মা আমাকে যে কষ্ট দিচ্ছে তা আল্লাহ ফেরত দিতেছে। এ পাশের জন্য এত মায়া কই, আমিও তো কষ্ট ছিলাম, শুধু মানসিক না, মা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তখন তো একবারের জন্য তোমাকে কাছে পাইনি। অথচ ইদানিং তুই একটু বেশি খারাপ ব্যবহার করছিস, তোর মনে হচ্ছে না? মা, তুমি আমার বিয়ের পর থেকে আমার মায়ের মতো নাই, এটা কি তোমার মনে হচ্ছে না? বেশ মুখে মুখে কথা বলতে শিখেছিস। মা কখনো সন্তানে খারাপ চায় না, এটা জানিস তো। আমি যদি তখন তোর মতো ভেঙে পড়তাম, তোর কথা শুনতাম, তাহলে আজ তোদের ডিভোর্স হয়ে যেত। আমি মানছি আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু কার জন্য করেছি? তোর জন্যই তো। আমি চেয়েছি তুই একটু মানিয়ে নে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মা, কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তুমিও তাই করছো। বললাম তো, মা কখনো সন্তানে খারাপ চায় না। নীলু, একটু আসবা, তোমার সাথে কথা ছিল। নীলু ইশারায় আমাকে জিজ্ঞেস করে কি করবে। আমি বললাম, যা, নুডলস রান্না করে দাদিমার রুমে নিয়ে গেলাম। দাদিমাকে উঠিয়ে খেতে দিলাম। দাদিমাকে খেতে দিয়ে বাবার পাশে গিয়ে বসলাম। বাবার পাশে বসতেই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বাবাকে এমন অবস্থায় দেখতে ভালো লাগে না, চোখের পানি আটকে রাখতে পারি না, তাই খুব কম আসি বাবার কাছে। আমি কান্না করলে বাবাও কান্না করা শুরু করে দেয়। কিছুক্ষণ বাবার পাশে বসে থেকে রুমে চলে আসলাম। ইচ্ছে করে সারাক্ষণ শুধু শুয়ে থাকি, কিন্তু তা কি সম্ভব? আকাশটা মেঘলা হয়ে এসেছে, চারদিক পুরো অন্ধকার। রুমের ভিতর থেকে বাইরের সাইডটা হলুদ একটা ভাব দেখা যাচ্ছে। এমন সময় বাইরে হাঁটতে ভীষণ ভালো লাগে। বেশিক্ষণ আর বৃষ্টি লেট করলে না, খুব জোরে বৃষ্টি পড়তে থাকে। এই আপু, কি এত ধ্যান ধরেছিস?
দরজার দিকে তাকাতে দেখলাম নীলু অনেকটা ভিজে গেছে, হাতে একটা ব্যাগ। কোথায় গেছিস? ইপাস ভাইয়া নিয়ে গেছে। এই যে দেখ, এই ব্যাগটাতে তোর পছন্দের সব খাবার। তোকে আমি বলেছি আমি খাবো। আর দেখ না কি কি এনেছি, ফুচকা, চিকেন ফ্রাই, চটপটি, সমোসা, পেয়ারা। এগুলো আনতে বলেছি আমি? তুই বলবি কেন? ইপাস ভাইয়া বলেছে তোর কি কি পছন্দ নেওয়ার জন্য। আবার পরে যাবে, এখন এইটুকুই এনেছি। বৃষ্টির জন্য আনতে পারিনি। আমি এগুলো খাবো না। অথচ তুমি এমন করো না। আমার উপর যত ইচ্ছায় রাগ করো, কিন্তু খাবারের উপর রাগ করো না। এই শোনেন, ডিভোর্স পেপারে নিয়ে আসেন, সাইন করে দেবো। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। তোর কথায় এখন ডিভোর্স হবে না, তার মানে তোমাকে এখন আমাকে সহ্য করতেই হবে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলে দ্রুত নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।